বিশ্বকাপে আমেরিকার 4 গোলের ঐতিহাসিক রেকর্ড, প্যারাগুয়েকে উড়িয়ে রাজকীয় শুরু। আমেরিকায় অবৈধ অভিবাসী বিতাড়নে ট্রাম্পের নীতিতে ডেমোক্রেটদেরও বিপুল সমর্থন। টেক্সাসে বন্দুকধারীর তাণ্ডবে রক্তাক্ত 10, ড্রোন রোবট অভিযানে নিহত মূল হামলাকারী। এবং এনওয়াইপিডির চরম ব্যর্থতায় নৃশংস হত্যাকাণ্ড, নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে 760 কোটির মামলা। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হুমলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 2026 ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইতিহাস গড়ল স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়েকে 4-1 গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে 4 গোল করার রেকর্ড গড়ল আমেরিকানরা। একই সাথে 1930 সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে 3 গোলের ব্যবধানে বড় জয় পেল তারা। ম্যাচের শুরুতেই প্যারাগুয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর শুরু হয় 24 বছর বয়সী ফরোয়ার্ড ফ্লোরিন বালোগানের ম্যাজিক। ম্যাচের 30 মিনিট এবং প্রথমার্ধের ঠিক আগে দুর্দান্ত জোড়া গোল করে দলকে চালকের আসনে বসিয়ে দেন এই তারকা। এর মাধ্যমে 1930 সালের পর প্রথম আমেরিকান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়লেন বালোগান। খেলার শেষ মুহূর্তে 23 বছর বয়সী জিও রেইনা ঐতিহাসিক চতুর্থ গোলটি করে যুক্তরাষ্ট্রের বড় জয় নিশ্চিত করেন। ঘরের মাঠে দীর্ঘ 3 দশক পর বিশ্বকাপ খেলতে নেমে এমন রাজকীয় সূচনা বিশ্বমঞ্চে আমেরিকানদের শক্তিমত্তার এক বড় বার্তা দিয়ে রাখল। আমেরিকায় অবৈধ এবং অপরাধী অভিবাসী বিতাড়নে ট্রাম্পের কঠোর নীতির পক্ষে নজিরবিহীন সমর্থন বাড়ছে। সাম্প্রতিক জরিপ বলছে এই গণডিপোর্টেশন মিশনে খোদ ডেমোক্রেট সমর্থকদের 71% সায় দিয়েছেন। মার্কিন রাজনীতির এই নাটকীয় মোড় এবং এর পেছনের আসল কারণ জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী বিতাড়ন নিয়ে তৈরি হলো এক নজিরবিহীন পরিস্থিতি। খোদ ডেমোক্রেট সমর্থকরাও এখন সুর মেলাচ্ছে ট্রাম্প প্রশাসনের গণডিপোর্টেশন বা অভিবাসী বিতাড়ন নীতির সাথে। সম্প্রতি প্রকাশিত হার্ভার্ড ইউনিভার্সিটি এবং হ্যারিস ব্যাকিংয়ের এক নতুন জরিপে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। জরিপ অনুযায়ী অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের ডিপোর্ট করার পক্ষে এখন মত দিয়েছেন 80% মার্কিন ভোটার। মাত্র 1 মাস আগেই যা ছিল 75%। তবে সবচেয়ে বড় চমক এসেছে ডেমোক্রেটদের পক্ষ থেকে। সাধারণত ট্রাম্পের অভিবাসন নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত ডেমোক্রেটদের 71% এখন অপরাধী অভিবাসীদের দেশ ছাড়া করার পক্ষে, যা এপ্রিলের চেয়ে 8% বেশি। এমনকি অপরাধের রেকর্ড নেই এমন সাধারণ অবৈধ অভিবাসীদেরও ঢালাওভাবে গণডিপোর্টেশন করার পক্ষে সমর্থন বাড়ছে। প্রায় 37% ডেমোক্রেট এবং 53% স্বতন্ত্র ভোটার এখন সব ধরনের অবৈধ অভিবাসী বিতাড়নের পক্ষে অবস্থান নিয়েছেন। এদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য মতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই পর্যন্ত 30 লাখেরও বেশি অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়েছেন বা তাদের ডিপোর্ট করা হয়েছে, যার মধ্যে 22 লাখ অভিবাসী ট্রাম্পের বিশেষ সেলফ ডিপোর্টেশন অ্যাপ ব্যবহার করে নগদ অর্থ ও ফ্রি বিমানের টিকিট নিয়ে নিজ দেশে ফিরে গেছেন। আমেরিকার রাজনীতিতে অভিবাসন ইস্যু যে নতুন মোড় নিচ্ছে, এই জরিপ তারই স্পষ্ট প্রমাণ। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ডে এক ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনায় 1 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। অভিযুক্ত 45 বছর বয়সী বন্দুকধারী ভিক্টর মাতা ভিলারিয়াল পুলিশের সাথে তুমুল গুলির লড়াইয়ের পর একটি পরিত্যক্ত পশু ক্লিনিকে অবরুদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে ড্রোন এবং রোবটের সাহায্যে পুলিশ নিশ্চিত করে যে ভবনের ভিতরেই ওই হামলাকারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় হামলাকারীর ভিক্টর গত বুধবারও এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন এবং তখন থেকে তিনি পলাতক ছিলেন। শুক্রবার সকালে তিনি আবারও পথচারী এবং পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করলে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এফবিআই, টেক্সাস রেঞ্জার্স সহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঁজোয়া যান নিয়ে মাঠে নামেন। তারা চারপাশ থেকে ঘিরে ফেলে গুলিবর্ষণের মুখে আটকে পড়া পুলিশ সদস্য এবং সাধারণ মানুষকে নিরাপদে উদ্ধার করেন। এই রক্তক্ষয়ী হামলায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই বিবেকহীন সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। পুরো ঘটনার যৌথ তদন্ত শুরু করেছে এফবিআই ও টেক্সাস পুলিশ। আমেরিকার টেক্সাসে রিপাবলিকান পার্টির সম্মেলনে চমক দেখাতে গিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন আয়োজকরা। গভর্নর গ্রেগ অ্যাবটের বক্তব্যের পর মঞ্চে আনা হয় 9,000 পাউন্ডের ওজনের এক
আফ্রিকান হাতি। কিন্তু আসনগুলোর মাঝে এসে হাতিটি হঠাৎ বিপুল পরিমাণে মূত্রত্যাগ করলে মুহূর্তেই পুরুষ সম্মেলন কক্ষে তীব্র দুর্গন্ধ আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কি ঘটেছিল সেই সম্মেলনে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। রাজনৈতিক সম্মেলন বা জনসভায় চমক দেখানোর চেষ্টা নতুন কিছু নয়, কিন্তু আমেরিকা টেক্সাসে রিপাবলিকান পার্টির একটি সম্মেলনে যে ধরনের বিশাল চমক হাজির করা হয়েছিল তা এক চরম অস্বস্তিকর ও হাস্যকর পরিস্থিতির জন্ম দিয়েছে। গভর্নর গ্রেগ অ্যাবটের বক্তব্যের পরপরই সভামঞ্চে হাজির হয় প্রায় 9,000 পাউন্ড ওজনের এক আফ্রিকান হাতি, আর তারপরই ঘটে সেই অবিশ্বাস্য কাণ্ড। টেক্সাসের হিউস্টনে চলছিল রিপাবলিকান পার্টির বার্ষিক সম্মেলন। অনুষ্ঠানের আয়োজকেরা আগেই ঘোষণা দিয়েছিলেন যে এবার উপস্থিত দর্শকদের জন্য বিশাল আকারের এক সারপ্রাইজ অপেক্ষা করছে। স্ক্রিনে সতর্ক বার্তা দিয়ে সবাইকে যার যার আসনে থাকার অনুরোধও জানানো হয়। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট যখন মঞ্চে তার মূল বক্তব্য শেষ করলেন, তখনই লাল, সাদা আর নীল রঙের রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে সভাকক্ষে প্রবেশ করে পেইজ নামের 9 ফুট উচ্চতার এক বিশাল আকার হাতি। হাতির গায়ে ঝুলছিল গভর্নরের নির্বাচনী স্লোগান লেখা ব্যানার। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি ঘটল ঠিক তখনই যখন হাতিটি সাংবাদিক এবং প্রতিনিধিদের বসার আসনের মাঝখানের আইলে এসে হঠাৎ থমকে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই হাতিটি অনুষ্ঠানের স্থলের মেঝের ওপর সরাসরি বিপুল পরিমাণ মূত্র ত্যাগ করা শুরু করে। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল দেশাত্মবোধক গান, আর তার মাঝেই এই কাণ্ড দেখে উপস্থিত প্রতিনিধি ও সাংবাদিকরা চিৎকার করে ওঠেন। প্রাপ্তবয়স্ক একটি আফ্রিকান হাতি একেবারে প্রায় 3 গ্যালন পর্যন্ত মূত্র ত্যাগ করতে পারে, যার ফলে মুহূর্তের মধ্যেই পুরো সম্মেলন কক্ষে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। একজন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, পুরো রুম দুর্গন্ধে ভরে গেছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে। রাজনৈতিক চমক দেখাতে গিয়ে এমন দুর্গন্ধময় পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা হয়তো আয়োজকেরা স্বপ্নেও ভাবেননি। বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক মন্দা ও মূল্যস্ফীতির আবহে মার্কিন শেয়ার বাজারে এক অবিশ্বাস্য ইতিহাস তৈরি করল ইলন মাস্কের রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স। নাসদাক স্টক এক্সচেঞ্জ পা রেখেই কোম্পানিটির বাজার মূল্য ছাড়িয়ে গেছে $2 ট্রিলিয়ন। আর এই মহাকাব্যিক আইপিওর হাত ধরে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লক্ষ কোটিপতি হিসেবে নাম লিখিয়েছেন 55 বছর বয়সী ইলন মাস্ক। 2002 সালে মাত্র 22,000 কর্মী নিয়ে যাত্রা শুরু করা স্পেসএক্স এখন আমেরিকার 6ষ্ঠ মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। উদ্বোধনী দিনেই কোম্পানিটি প্রায় $75 বিলিয়ন তহবিল সংগ্রহ করে আলিবাবার পুরনো রেকর্ড ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছে। একসময় যে কোম্পানিটির সফল হওয়ার সম্ভাবনা 10%-এরও কম ছিল, আজ তা ওয়াল স্ট্রিটে এক বিশাল ঝড় তুলেছে। এই ঐতিহাসিক আইপিওর ফলে রাতারাতি স্পেসএক্সের প্রায় 4,400 কর্মী মিলিয়নিয়ারে পরিণত হয়েছেন। তবে মাস্কের এই বিপুল সম্পত্তি অর্জনে বিশ্বজুড়ে ধনী দরিদ্রের বৈষম্য নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মহাকাশ গবেষণার পাশাপাশি স্পেসএক্সের এই অভাবনীয় ব্যবসায়িক সাফল্য আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করবে। প্রাইভেট জেটের রাজকীয় বিলাসিতা ছেড়ে এবার নিজেদের কোকোকলার ক্যান নিজেরাই কুড়াচ্ছেন নতুন টেক বিলিয়নিয়াররা। বিমানবালা ছাড়াই কোটি টাকার গালফ স্ট্রিম ওড়াচ্ছেন সিলিকন ভ্যালির এই ধনকুবেরা। আভিজাত্যের চেনা সংজ্ঞা বদলে দেওয়া এই অদ্ভুত ঘটনার বিস্তারিত জানুন রিপোর্টে। কোটি কোটি টাকার বিলাসবহুল প্রাইভেট জেট, কিন্তু ভিতরে নেই কোনো বিমান সেবিকা, নেই দামি শ্যাম্পেন বা ক্যাভিয়ারের ছড়াছড়ি। উল্টো বিলিয়নিয়ার মালিক নিজেই কুড়িয়ে নিচ্ছেন খালি কোকের ক্যান। হ্যাঁ, সিলিকন ভ্যালির নতুন এক প্রজন্মের টেক বিলিয়নিয়ারদের মাঝে এখন এটাই সবচেয়ে বড় ট্রেন্ড। স্পেসএক্সের আইপিওর কল্যাণে বিশ্বজুড়ে জন্ম নেওয়া এই ধনকুবেররা গালফ স্ট্রিমের মতো আলিশান বিমান কিনলেও প্রথাগত বিলাসিতা একদমই এড়িয়ে চলছেন। তাদের কাছে প্রাইভেট জেট কোনো আভিজাত্যের প্রতীক নয়, বরং ব্যস্ত শিডিউল ধরার একটি জরুরি বাহন মাত্র। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই জেটগুলোতে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের জায়গা দখল করে নিয়েছে উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট। লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্ক থেকে ওড়ার সময় তারা দামি রেস্তোরাঁর খাবারের বদলে সাথে নিচ্ছেন সাধারণ ইন অ্যান্ড আউট বার্গার কিংবা স্যান্ডউইচ। $1,00,000 এই ফ্লাইটগুলোতে মিলছে কেবল বোতলজাত পানি আর সোডা। কিন্তু কেন এই কৃচ্ছ্র সাধন? খরচ বাঁচানো এর উদ্দেশ্য নয়, মূলত ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যের এই যুগে
লোক দেখানো বিলাসিতা এড়ানো এবং সমালোচকদের মুখ বন্ধ রাখতেই তারা এই ক্যাজুয়াল লাইফস্টাইল বেছে নিচ্ছেন। ওয়াল স্ট্রিট বা হলিউড তারকারা যেখানে বিমানের ভেতরে রাজকীয় সেবা খুঁজেন, সেখানে টেক বিলিয়নিয়াররা চলেন টি শার্ট আর জিন্স পরে। তাদের কাছে এখন আসল দেখনদারি দামি শ্যাম্পেন খাওয়া নয়, বরং এত বেশি প্রাইভেট জেটে ভ্রমণ করা, যাতে পুরো বিষয়টাই তাদের কাছে একদম সাধারণ মনে হয়। আমেরিকার আবাসন বাজারে ঐতিহাসিক পরিবর্তন। বড় কর্পোরেশন এবং অবৈধ অনুপ্রবেশকারীদের রুখে দিয়ে সাধারণ ক্রেতাদের জন্য বাড়ি কেনা সহজ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মর্গেজ রেট কমাতে এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে বর্তমান প্রশাসনের নতুন নীতি ও $200 বিলিয়ন মহাপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বাড়ির মালিক হওয়া মানে কেবল 4টি দেয়াল নয়, এটি হলো পারিবারিক স্থায়িত্ব এবং আমেরিকান স্বপ্নের মূল ভিত্তি। কিন্তু দীর্ঘ সময় ধরে অনিয়ন্ত্রিত ব্যয়, অতিরিক্ত নিয়ম কানুন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রাসনে সাধারণ মানুষের জন্য বাড়ি কেনা অসম্ভব হয়ে পড়েছিল। এই আবাসন সংকট দূর করতে 2026 সালের জুন মাসকে জাতীয় গৃহ মালিকানা মাস, ন্যাশনাল হোম ওনারশিপ মান্থ হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাহসী পদক্ষেপের মাধ্যমে বর্তমান প্রশাসন ফিরিয়ে আনছে সাধারণ মানুষের অধিকার। উচ্চ বন্ধকি হার বা মর্গেজ রেট কমিয়ে আনতে ফ্যানি মি এবং ফ্রেডি ম্যাককে $200 বিলিয়ন সিকিউরিটিজ ক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ নাগরিকদের ঋণ নেওয়ার খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। শুধু তাই নয়, কর্পোরেট জায়ান্টদের হাত থেকে আবাসন বাজারকে রক্ষা করতে জারি করা হয়েছে বিশেষ নির্বাহী আদেশ। এখন থেকে বড় কোনো প্রতিষ্ঠান সরকারি সহায়তায় সাধারণ ক্রেতাদের চেয়ে বেশি দাম হেঁকে একক পরিবারের বাড়িগুলো কিনে নিতে পারবে না। করদাতাদের অর্থায়নে পরিচালিত আবাসন ঋণ সুবিধা যেন কেবল বৈধ নাগরিকরাই পান, তাও নিশ্চিত করা হচ্ছে। আমেরিকান আবাসন বাজার এখন আর ওয়াল স্ট্রিটের বড় কর্পোরেশনের নয়, এটি মেইন স্ট্রিটের সাধারণ খেটে খাওয়া পরিবারগুলোর। এই সংস্কারকে স্থায়ী করতে কংগ্রেসে 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট পাশের আহ্বান জানানো হয়েছে। আমেরিকার প্রতিটি পরিশ্রমী পরিবার যেন গর্বের সাথে নিজের একটি বাড়ি গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে বর্তমান প্রশাসন। 2025 সালের জুলাই নিউ ইয়র্কের মিডটাউনে ঘটা এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় নতুন মোড় এসেছে। সেদিন হামলাকারীকে রুখতে ব্যর্থ হওয়ার অভিযোগে নিহত তরুণী জুলিয়া হাইম্যানের পরিবার সিটির বিরুদ্ধে $65 মিলিয়ন মামলা করেছে। এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত জানুন রিপোর্টে। গত বছর নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক এভিনিউতে ঘটে যাওয়া এক নৃশংস গণগুলির ঘটনা নিয়ে এবার তোলপাড় শুরু হয়েছে মার্কিন আদালতে। এই হামলায় নিহত 27 বছর বয়সী রিয়েল এস্টেট কর্মী এবং কর্নেল ইউনিভার্সিটির মেধাবী গ্র্যাজুয়েট জুলিয়া হাইম্যানের পরিবার এবার নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে $65 মিলিয়ন অর্থাৎ প্রায় 760 কোটি টাকার বিশাল ক্ষতিপূরণ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। হাইম্যানের পরিবারের দাবি, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বা NYPDর চরম ব্যর্থতার কারণেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। সম্প্রতি হাতে পাওয়া ভবনের গোপন সিসিটিভি ফুটেজ দেখে স্তব্ধ হয়ে গেছেন নিহতের বাবা মা। ভিডিওতে দেখা যায় হামলাকারী শেন তমুরা যখন প্রকাশ্যে M4 রাইফেল নিয়ে ভবনের দিকে এগিয়ে আসছিলেন, তখন সেখানে দায়িত্বরত বাংলাদেশি বংশোদ্ভূত NYPD ডিটেকটিভ দিদারুল ইসলাম একদম জানালার কাছেই দাঁড়িয়েছিলেন। কিন্তু তিনি ওই বন্দুকধারীকে লক্ষ্যই করেননি এবং তাকে রুখতে কোনো পদক্ষেপই নেননি। যদিও ওই বন্দুকধারী ভবনে ঢুকেই প্রথম গুলিটি ডিটেকটিভ দিদারুল ইসলামকেই করে এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সম্প্রতি সিটির পক্ষ থেকে দিদারুলকে মরণোত্তর সর্বোচ্চ সম্মাননাও দেওয়া হয়। তবে জুলিয়া হাইম্যানের পরিবারের আইনজীবীদের যুক্তি, যেহেতু দিদারুল সেখানে সিটির পক্ষ থেকে পেইড সিকিউরিটি ডিউটিতে ছিলেন, তাই তার এই চরম অবহেলার দায় নিউ ইয়র্ক সিটিকেই নিতে হবে। আদালত এখন এই বহুল আলোচিত মামলার চূড়ান্ত রায়ের অপেক্ষায়। গ্রীষ্মের ছুটির শুরুতেই ডেট্রয়েটের শত শত শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যের নতুন সাইকেল। কিশোর অপরাধ ও টিন টেক ওভার প্রবণতা কমাতে মেয়র মেরি শেফিল্ডের অকুপাই দ্য সামার কর্মসূচি ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নিরাপদ বিনোদন ও ইতিবাচক কার্যক্রমে তরুণদের যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই ব্যতিক্রমী উদ্যোগ কিভাবে বদলে দিতে পারে একটি শহরের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, বিস্তারিত জানুন প্রতিবেদনে।
গরমের ছুটি বা সামার ভ্যাকেশনের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট সিটির শিশুদের জন্য এক দারুণ ও আনন্দদায়ক চমক নিয়ে হাজির হলেন নগর কর্তৃপক্ষ। শহরের কিশোর কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার এক বিশেষ অঙ্গীকার নিয়ে ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড শুরু করেছেন অকুপাই দ্য সামার নামক একটি বিশেষ ক্যাম্পেইন। এই উৎসবের প্রথম দিনেই ডেট্রয়েটের ওয়েস্ট সাইডে প্রায় 750 জন শিশুর হাতে সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হয়েছে ব্র্যান্ড নিউ চকচকে সাইকেল। সাইকেল বিতরণ অনুষ্ঠানে জীবনে প্রথমবার সাইকেল পেয়ে খুশিতে মেতে ওঠে অনেক সুবিধাবঞ্চিত শিশু। মেয়র মেরি শেফিল্ড জানিয়েছেন, পুরো গ্রীষ্মকাল জুড়ে প্রতি শুক্রবার শিশুদের জন্য এমন নিরাপদ আড্ডা, বিনোদন, উপহার এবং নানা প্রতিযোগিতামূলক উৎসবের আয়োজন করা হবে। সম্প্রতি ডেট্রয়েটে অল্প বয়সী কিশোরদের অনিয়ন্ত্রিত সামাজিক জমায়েত বা টিন টেকওভার এবং কিশোর অপরাধের যে প্রবণতা দেখা গেছে তা রুখতেই এই সৃজনশীল উদ্যোগ। এই প্রকল্পের জন্য মেয়র প্রায় 15 লাখ বা $1.5 মিলিয়ন একটি বড় তহবিল ঘোষণা করেছেন। শহরের বাদশেল রিক্রিয়েশন সেন্টারকে কেন্দ্র করে গড়ে তোলা এই আয়োজনে সহযোগিতা করছে বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রথম দিনের এই জমকালো উৎসবের শেষ ভাগে শিশুদের বাড়তি আনন্দ দিতে হাজির হন ডেট্রয়েটের নিজস্ব জনপ্রিয় র্যাপার স্কিলা বেবি। তিনি শিশু ও তাদের পরিবারের জন্য একটি সম্পূর্ণ ফ্রি কনসার্ট উপহার দেন। মেয়রের মতে গুটি কয়েক তরুণের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য পুরো ডেট্রয়েটের তরুণ প্রজন্মকে খারাপ বলা যায় না, তাই তাদের মেধা বিকাশে এই নিরাপদ পরিবেশ গড়ার চেষ্টা। কিশোরদের অপরাধের পথ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে যুক্ত করার এই ডেট্রয়েট মডেল এখন আমেরিকার অন্য শহরগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। লন্ডনের ইলফুড হাই স্ট্রিটে জানালা থেকে বিপজ্জনকভাবে ঝুলে থাকা এক শিশুকে বাঁচাতে দেবদূতের মতো এগিয়ে এলেন এক পুলিশ ও এক যুবক। শিশুটির হাত ফসকে নিচে পড়তেই ওই যুবক ক্রিকেটারের ক্ষিপ্রতায় তাকে লুফে নেন। অক্ষত শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার এই অবিশ্বাস্য আর বীরত্বপূর্ণ দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। লন্ডনের ইলফোর্ড হাই স্ট্রিটের একটি ব্যস্ত দুপুর। হঠাৎ করেই চারপাশের মানুষের চোখ আটকে গেল একটি ভবনের দ্বিতীয় তলার জানালার দিকে। সবাই স্তব্ধ, আতঙ্কিত। দেখা গেল একটি ছোট্ট শিশু জানালার বাইরের কার্নিশ ধরে বিপজ্জনকভাবে ঝুলে আছে এবং নিজেকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করছে। নিচে দাঁড়িয়ে থাকা পথচারীরা চরম উৎকণ্ঠায় চিৎকার করছিলেন। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারত বড় কোনো দুর্ঘটনা। ঠিক তখনই দেবদূতের মতো এগিয়ে এলেন এক পুলিশ কর্মকর্তা এবং খালি গায়ে থাকা এক সাহসী স্থানীয় যুবক। তারা দ্রুত জানালার ঠিক নিচের একটি শেডের উপর পজিশন নেন। ঠিক ওই মুহূর্তে শিশুটির হাতের বাঁধন আলগা হয়ে যায় এবং সে নিচে পড়ে যায়। উপস্থিত জনতার মুখে তখন আতঙ্কের চিৎকার, কিন্তু ঠিক যেন ক্রিকেটারের ক্ষিপ্রতায় খালি গায়ে থাকা ওই যুবক নিচে পড়ার আগেই শিশুটিকে লুফে নেন। এক চুল এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত বড় বিপর্যয়। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটিকে অক্ষত অবস্থায় জানালার ভেতর দিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। এই অবিশ্বাস্য উদ্ধার কাজের দৃশ্যটি ক্যামেরায় বন্দী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা এই দুই বীরের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ। একটি শিশুকে বাঁচাতে পুরো সমাজ এগিয়ে আসতে হয়, এই ঘটনা যেন আবারও তা প্রমাণ করল। গাজায় শাসক গোষ্ঠী হামাসের নির্মম নির্যাতন ও প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আগামী 26 জুন এক নজিরবিহীন গণঅভ্যুত্থানের ডাক দিয়েছে সাধারণ ফিলিস্তিনিরা। জাতিসংঘের প্রতিবেদনে গত 2 বছরে বেসামরিক নাগরিকদের উপরে অভ্যন্তরীণ সহিংসতা 133% বৃদ্ধির প্রমাণ মিলেছে। নিজেদের অধিকার এবং মানবিক মর্যাদা ফিরে পেতেই 26 জুন রেভলিউশন প্ল্যাটফর্ম থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। এই আন্দোলন গাজার রাজনৈতিক বাস্তবতায় কতটা প্রভাব ফেলতে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। ভয়াবহ যুদ্ধ আর চরম মানবিক বিপর্যয়ের মাঝেই এবার গাজা উপত্যকায় এক নজিরবিহীন জনবিক্ষোভের ঝড় উঠতে যাচ্ছে। শাসক গোষ্ঠী হামাসের দীর্ঘদিনের দমনপীড়ন, চরম সহিংসতা এবং প্রকাশ্য মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে সাধারণ ফিলিস্তিনিদের। আগামী 26 জুন হামাস নিয়ন্ত্রিত গাজা স্ট্রিপের রাজপথ দখল করার ডাক দিয়েছে স্থানীয় এবং নির্বাসিত গাজাবাসীরা। সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা 26 জুন রেভলিউশন নামক একটি প্ল্যাটফর্ম থেকে এই গণ অভ্যুত্থানের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা হুঙ্কার দিয়ে বলছেন, কোনো অস্ত্র বা সন্ত্রাস দিয়ে গাজাবাসীর মনোবল আর ভাঙা যাবে না। নিজেদের ভবিষ্যৎ, মর্যাদা এবং বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতেই এই নীরবতা ভাঙার সিদ্ধান্ত।
এদিকে জাতিসংঘের একটি সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে হামাসের ভয়াবহ নিষ্ঠুরতার চিত্র। প্রতিবেদনে প্রকাশ, গত 2 বছরে হামাস এবং তাদের পুলিশ বাহিনী গাজার সাধারণ নাগরিকদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে এবং বহু মানুষকে জনসমক্ষে ফাঁসি দিয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে এই অভ্যন্তরীণ সহিংসতার হার এক লাফে 130% বেড়েছে, যা 2026 সালের চলতি দিনগুলোতেও অব্যাহত রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন গাজার বেসামরিক নাগরিকদের ওপর হওয়া এই গভীর ট্রমার বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব নেতারা বলছেন, গাজায় ভবিষ্যৎ শান্তির যে কোনো রূপরেখায় হামাসের এই নিষ্ঠুরতার জবাবদিহিতা নিশ্চিত করা বাধ্যতামূলক। এখন দেখার বিষয় 26 জুনের এই তৃণমূল আন্দোলন গাজার রাজনৈতিক সমীকরণ কতটা বদলে দিতে পারে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।